হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা এ পর্যন্ত ম্যাট্রিক্সের কিন্তু 3টা সিনেমা দেখেছি, আর আজকে আমরা ম্যাট্রিক্সের সর্বশেষ যে সিনেমাটি এসেছে এ পর্যন্ত 2021 সালে সেটা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটির নাম হচ্ছে ম্যাট্রিক্স রেজারেকশনস, যেটার অর্থ হচ্ছে পুনরুত্থান। ম্যাট্রিক্সের আবারও পুনরুত্থান ঘটবে আর কি। তো যাই হোক, এই সিনেমাটি সম্পর্কে যদি সংক্ষেপে বলি, সিনেমাটি আগের 3টা সিনেমার সাথে পুরোপুরি কানেক্টেড। তো এই জন্য তোমাকে আগের 3টা সিনেমা দেখতে হবে এই সিনেমাটা বোঝার জন্য, না হলে তুমি কিছুই বুঝবে না। আর এই ম্যাট্রিক্স সিনেমা সম্পর্কে একটা মজার ফ্যাক্ট দিই। ম্যাট্রিক্সের এ পর্যন্ত যে কয়টা সিনেমা রিলিজ পেয়েছে তোমরা কিন্তু দেখেছো, দুর্দান্ত অ্যাকশন, দুর্দান্ত মনে করো যে ডিরেক্টিং। আর এই ম্যাট্রিক্স সিনেমা সম্পর্কে তোমাকে আমি আরেকটা ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের এই 4টা সিনেমায় কিন্তু দুজন মেয়ে মানুষ ডিরেক্টিং করেছে। সিরিয়াসলি, এত দুর্দান্ত অ্যাকশন একটা সিনেমা কিন্তু 2জন মেয়ে ডিরেক্টিং করেছে। একজনের নাম হচ্ছে লিলি ওনেস্কি নাকি কি নাম, আরেকজনের নাম হচ্ছে লানা ওনেস্কি। মানে তারা 2 বোন, এবং দেখতে পাচ্ছ এরা হচ্ছে 2 বোন। এই 2 বোন কিন্তু এই ম্যাট্রিক্সের পুরো 4টা সিনেমা তৈরি করেছে, এবং এই ধরনের সাইফাই সিনেমা তৈরি করতে তারা খুবই এক্সপার্ট। যেমন ক্লাউড অ্যাটলাস নামের সিনেমাটি তারা তৈরি করেছে, তারপর জুপিটার অ্যাসেন্ডিং সিনেমাটা তারা তৈরি করেছে। এছাড়াও আমরা যখন কলেজে পড়ি তখনই স্পিড রেসার নামের একটা সিনেমা এসেছিল সাইফাই, সেটাও ব্যাপক হিট করেছিল। ওই সিনেমাও কিন্তু এই 2 বোনই তৈরি করেছিল। তো বুঝতেই পারছো এই 2 বোনের জুটি কিন্তু সেই লেভেলের সাইফাই সিনেমা ডিরেক্ট করতে পারে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা 2021 সালে আসা সর্বশেষ ম্যাট্রিক্স সিনেমাটি সম্পর্কে জেনে আসি। বাট যদি কোনো ব্রেক থাকে এই ভিডিওতে, তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে। এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে, এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল, কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। তো এই সিনেমাটা যখন শুরু হয়, এই সিনেমাটা একেবারে হুবহু প্রথম যে পার্টটা আমরা দেখেছি সেই পার্টের মতোই। মানে ম্যাট্রিক্সের প্রথম সিনেমা ঠিক যেভাবে শুরু হয়েছিল, এই সিনেমাটাও ঠিক সেভাবে শুরু হয়। আমরা প্রথমে দেখি কিছু পুলিশ একজনকে ধরতে এসেছে। ঘরের ভেতরে একটা মেয়ে ল্যাপটপে বাইনারি কোড নিয়ে কোনো একটা কাজ করছিল, এবং এই জিনিসটা আমরা দেখেছিলাম আমাদের নায়ক নিয়োগকে করতে প্রথম পর্বে। তো যাই হোক, এরপর কিছু এজেন্ট আসে যারা ওই ভবনের নিচে এসে পুলিশদের সাথে কথা বলছিল, বাট পুলিশ অফিসার বলে আপনার এখানে আসার কোনো দরকার ছিল না, আমরা পুলিশরা এটা সামলে নিতে পারতাম। কিন্তু এজেন্টরা বলে তোমার পুলিশরা ওকে সামলাবে, ওরা ততক্ষণ হয়তো মরেই গিয়েছে। এবং দেখা যায় ব্যাপারটা সত্যি সত্যিই তাই হয়, কারণ ওই মেয়েটি ইতিমধ্যে সবগুলো গার্ডকে মেরে দিয়েছে। আর এরপরের দৃশ্যে আমরা আরো দুটো নতুন চরিত্র দেখি, যার নাম হচ্ছে সিড এবং বাগস। আর ম্যাট্রিক্স সম্পর্কে তো আমরা জানি যে ম্যাট্রিক্স হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, যা বাস্তব দুনিয়া থেকে আলাদা, কারণ এখানে সবকিছু ব্রেনের মধ্যে চলে, মানে একটা সাবকনসিয়াস মাইন্ড, একটা ভার্চুয়াল জগতে রয়েছে। কিন্তু এই ম্যাট্রিক্স সফটওয়্যার একটা দুর্বল দিক রয়েছে, সেটা হচ্ছে যদি এই কোডিং এর নিয়ম কেউ ভাঙতে পারে তাহলে সে এখানে সুপার পাওয়ার পেয়ে যায়। যেমন সে গ্র্যাভিটি ব্রেক করতে পারে, সুপার স্ট্রেংথ পেয়ে যায়, ফাস্টনেস পেয়ে যায়, মানে এমন কিছু সে এই ম্যাট্রিক্স ওয়ার্ল্ডে করতে পারবে যেটা বাস্তব দুনিয়ায় করা সম্ভব নয়। আর ঠিক এমনটাই ঘটে যখন গার্ড এবং ওই এজেন্টরা ওই মেয়েটির পেছনে পড়ে, এবং ওই মেয়েটা সব রুল ব্রেক করে, মানে এই পৃথিবীর রুল ব্রেক করে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। মানে রুল ব্রেকটা আমি বুঝিয়ে বলছি, ধরো আমরা তো লাভ দিয়ে সর্বোচ্চ কয় ফিট, 5 ফিট বা 6 ফিট যেতে পারি, কিন্তু ও লাভ দিয়ে মনে করো 20 ফিট চলে গেল, এরকম একটা ব্যাপার। মানে সুপার পাওয়ার বা সুপার হিরোর মতো পাওয়ার। আর তখন সেখানে বাগস আসে তাকে সাহায্য করতে। আর এখানে যে এজেন্ট গুলো ছিল তাদের মধ্যে একজন এজেন্ট রয়েছে যার নাম হচ্ছে হোয়াইট, মানে ওই নিগ্রো যেটা আর কি, তার নাম হচ্ছে হোয়াইট, উল্টা নাম দিছে আর কি। তো যাই হোক, এই কিন্তু পরবর্তীতে মরফিয়াস হবে। তো যাই হোক, বাগস করে কি নিজের প্রাণ বাঁচাতে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে আসে মরফিয়াস, আর তাকে ম্যাট্রিক্সের ভার্চুয়াল ওয়ার্ল্ডের একটা দরজা থেকে আরেকটা দরজা দিয়ে নতুন আরেকটা অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেটা ছিল হচ্ছে নিও অ্যান্ডারসনের, মানে ওকে বাঁচিয়ে দেয় আর কি। বাট বাগস তখন বলে তুমি তো একজন এজেন্ট, আর সকল এজেন্টদের কাজ হচ্ছে এরকম আমার মতো যারা বাগওয়ালা মানুষ রয়েছে, মানে আমার মতো যারা ডিকোড করতে পেরেছে ম্যাট্রিক্সকে, তাদেরকে ধ্বংস করা, কিন্তু তুমি আমাকে বাঁচালে কেন? তো মরফিয়াস তখন বলে আসলে অনেকদিন ধরে আমি এটাই ভাবছিলাম আসলে দুনিয়াটা কি, কিন্তু দুদিন আগে আমি একটা ইঙ্গিত পেলাম, যেটা একটা কোড এবং এটা একটা অনুভূতি যা সবকিছুর চেয়ে আলাদা, এবং আমার কাছে মনে হয় আমি তো বেঁচেই নি, আমার শরীর অন্য কোথাও রয়েছে, এবং এই সব প্রশ্ন অনেকদিন ধরে আমাকে অস্বস্তি দিতে ফেলছে, আর আমি এটার উত্তর খুঁজতে চেয়েছি। তো বাক্স তখন জিজ্ঞাসা করে তোমার নাম কি, আর সে তখন বলে আমার নাম মরফিয়াস। এই কথা শুনে বাক্স থেকে জড়িয়ে ধরে এবং বলে তুমি আমাকে চেনো না, বাট আমি তোমাকে চিনি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের 7ম ভার্সন, এর আগে 6টা ভার্সন তৈরি হয়েছিল। আর আমরা ম্যাট্রিক্সের যে লাস্ট 3টা সিনেমা দেখেছি সেটা কিন্তু ম্যাট্রিক্সের 5ম ভার্সন পর্যন্ত ছিল। তার মানে আমাদের নিয়েও জিততে পারেন আর কি লড়াইতে, মেশিনরাই জিতেছে এবং
আবারও সব মানুষকে মনে করো এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এবং এটা 7ম ভার্সন চলছে। মানে নিওর পরেও আরো একজন নিওর মতো তৈরি হয়েছিল আর কি সুপার হিরো। তো যাই হোক সে মরফিয়াসকে এরপর দুটো ক্যাপসুল দেয়, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল। লাল ক্যাপসুল খাওয়ার মানে হলো সে সত্যটা জানার দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে এবং তার মনের প্রশ্নের উত্তর সে পেতে শুরু করবে। কিন্তু নীল ক্যাপসুল যদি সে নেয় তাহলে তার জীবন বর্তমান সময়ে আটকে থাকবে। কিন্তু মরফিয়াস তার সকল প্রশ্নের উত্তর চাচ্ছিল আর এই কারণে সে লাল ক্যাপসুলটা চুজ করে। আর লাল ক্যাপসুলটা নেওয়ার পরে তার মাথা ঘুরতে শুরু করে এবং সে বাক্সের সাথে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু ভুল দরজা খোলার কারণে এজেন্টরা তার পেছনে পড়ে যায়। তবে তবুও বাক্স তার সর্বশক্তি দিয়ে মরফিয়াস কিনে সেখান থেকে পালায়। আর সেই সময় সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে সেড একটা টেলিপোর্ট তৈরি করে যার সাহায্যে তারা দুজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এরপর আমাদের সামনে আসা হচ্ছে এই গল্পের মূল চরিত্র যার নাম হচ্ছে নিও অ্যান্ডারসন। তবে এই সিনেমাতে তার নাম কিন্তু নিও নয়, এই সিনেমাতে এখন তার নাম হচ্ছে থমাস এবং সবাই তাকে থমাস অ্যান্ডারসন বলে ডাকে। এর কারণটা হচ্ছে বর্তমানে ম্যাট্রিক্সের 7ম ধাপ চলছে, মানে 7ম ভার্সন চলছে এবং আমরা দেখতে পাই এই মুহূর্তে নিও একটা গেমিং কোম্পানিতে প্রোগ্রামিং এর কাজ করে এবং থমাসের তার আগের জীবনের কিছুই মনে নেই। মানে আমরা যে গত 3টা সিনেমা দেখেছি সব বেকার গিয়েছে আর কি, নিওর সব কষ্ট বেকার গিয়েছে। লাস্টে আলটিমেটলি মেশিনই জিতেছে এবং নিওকেও মনে করে সবকিছু ভুলিয়ে আবার 7ম ভার্সনের ম্যাট্রিক্সে নর্মাল মানুষ হিসেবে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক তখন এর বন্ধু জুড আসে এবং তারা একসঙ্গে কফি শপে যায় এবং কফি শপে খেতে খেতে গল্প করতে থাকে। বাট ঠিক তখনই সেখানে ট্রিনিটিও এবং তার পরিবারও আসে। তো এই গল্পে ট্রিনিটির নাম হচ্ছে স্টেফানি এবং ট্রিনিটির সাথে একই কাজ করা হয়েছে। এখানে নিও এবং ট্রিনিটি দুজনের স্মৃতি মুছে ফেলা হয়েছে এবং 6ষ্ঠ ধাপ শেষ হওয়ার পরে 5ম ধাপে যাতে কোনো গ্লিচ তৈরি না হয় এই জন্য এটা করা হয়েছে। তবে এখানে আমি একটা বিষয় ভুল বলেছি, আমরা গত যে 3টা সিনেমা দেখেছি সেটা হচ্ছে 6ষ্ঠ ভার্সন মানে 6 নম্বর ভার্সন আর এটা হচ্ছে 7ম ভার্সন। আমি বলেছিলাম যে 5 নম্বর ভার্সন, 5 নম্বর ভার্সন তো আগেই শেষ হয়ে গিয়েছে, মানে নিওর আগে তো আরো 5টা ওর সুপার হিরো এসেছিল। তো যাই হোক এখানে থমাস যখন স্টেফানিকে দেখে ওর সাথে ওর কথা বলতে মনে চায় কিন্তু ভেতরে ভেতরে ভয় পায়, কিন্তু ওই সময় জুট করে কি ওদের দুজনের পরিচয় করিয়ে দেয় এবং বলে ও আমার খুব ভালো বন্ধু এবং ও এই শতকের সবচেয়ে সেরা গেমিং প্রোগ্রামার। বাট তখনই সেখানে স্টেফানির স্বামী চলে আসে এবং সে এসে বলে স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের দেরি হচ্ছে, তো আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত। তো এরপর স্টেফানি করে কি তার বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর থমাস যখন তার সিটি এসে তার গেমিং মডেলের কোডিং চেক করছিল তখন একজন ব্যক্তি আসে এবং বলে বস তোমাকে ডাকছে। আর কেউ না, সেই বস ছিল হচ্ছে এজেন্ট স্মিথ। আর এজেন্ট স্মিথকে তো আমরা সবাই চিনি, সে ভার্চুয়াল জগতের একটা প্রোগ্রাম। আর এখানে এজেন্ট স্মিথ বলতে কিন্তু এই 7ম ভার্সনে অন্য একটা চেহারা দেওয়া হয়েছে, মানে মেশিন করেছে কি নিওকেও সাহায্য করে নিয়েছে, এজেন্ট স্মিথকে তো নিওকে দিয়ে মারিয়েছে। তো যাই হোক সে থমাসকে তার গেমিং কোডিং নিয়ে প্রশ্ন করে, জানতে চায় তোমার গেমিং কেমন চলছে, কোডিং কেমন চলছে, থেরাপি কেমন চলছে। জবাবে থমাস বলে হ্যাঁ আমার ডিম থেরাপি মোটামুটি ঠিকঠাকই চলছে। অ্যাকচুয়ালি থমাস থেরাপি নিচ্ছে কারণ হচ্ছে তার মাথায় বারবার একটা প্রশ্ন আসে, একটা ভিন্ন ভিন্ন জগতের ভিশন আসে। তার কাছে মনে হয় যে সে যে জায়গাটিতে রয়েছে এটা হয়তো বাস্তব জায়গা নয়, মানে অন্য জগতের ভিশন আসছে। তো যাই হোক এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই থমাস তার থেরাপিস্ট অ্যালানের সামনে বসে রয়েছে। তো থেরাপিস্ট তাকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ? থমাস বলে হ্যাঁ খাচ্ছি। আপনি যে আমাকে নীল রঙের পিলগুলো দিয়েছেন আমি তো নিয়মিত সেগুলো খাচ্ছি, কিন্তু তারপরে অনেক সময় এরকম হয় যে আমি যখন একা বসে থাকি তখন আমার কাছে মনে হয় আমি অন্যরকম কিছু দেখছি, অন্যরকম কিছু ফিল করছি। আর তোমরা কি এখানে বুঝতে পেরেছো নীল রঙের পিলটা ওকে কেন খেতে দিয়েছে? ওকে হয়তো ভুলিয়ে রাখা হচ্ছে। তো যাই হোক এরপর থেরাপিস্ট তখন বলে হ্যাঁ তোমার হয়তো মনে হতে পারে এই পৃথিবী রিয়েল না এবং তুমি একটা মেশিনের দুনিয়াতে বাস করছো, এরকম কিছু মনে হয়? থমাস বলে হ্যাঁ একদম তাই মনে হয়। আর তখন ওই অ্যালান বলে দেখো এই সবকিছু তোমার মাথার তৈরি, তোমার দরকার শুধুমাত্র তোমার মস্তিষ্কে ফোকাস করা, দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। আর এক কাজ করবে গাঁজা একটু কম খাবে, ঠিক আছে? তো পরের দিন অফিসের সবার জন্য একটা মিটিং দেখা হয় যারা ম্যাট্রিক্স 4 নামে একটা গেম তৈরি করছে এবং এই গেমটিকে তারা নতুন লেভেলে নিয়ে যেতে চায়। তো সবাই যার যার আইডিয়া দিচ্ছিল, কেউ কেউ এখানে বলে যে পুরোনো ভার্সন যেটা রয়েছে সেখান থেকে কিছু আনা হোক, কেউ বলে আরো বেশি অ্যাকশন ঢোকানো হোক, কেউ বলে আবার গল্পটিকে এত জটিল না করা হোক, আবার কেউ বলে গল্পটিকে এত বেশি জটিল করা হোক যে যাতে সেটা মানুষের উপর দিয়ে যায়, কারণ মানুষ যেটা বুঝতে পারে না সেটার প্রতি রেসপেক্ট আসে এবং মনে করো যে ভালোবাসাও আসে বা পছন্দ করে। আর এরপর আমরা দেখি স্টেফেনি কফি শপে গিয়েছে কফি কিনতে আর থমাসও তখন আসে এবং পেছন থেকে সে বলে যদি কিছু মনে না করেন এই কফিটা আমার পক্ষ থেকে। আর তারপর তারা দুজনে বসে কথা বলতে থাকে। তো থমাস বলে আমি আসলে একজন গেমিং প্রোগ্রামার জানাইনি তো, আর আমি একটা গেম ডিজাইন করছি আর তার প্রধান চরিত্র দেখতে ঠিক আমার মতো। বাট তখন স্টিফেনি বলে হ্যাঁ ওই গেম সম্পর্কে আমি শুনেছি, দেখেছিও, ওই গেমটাতে একটা মেয়েও রয়েছে এবং সে খুবই বুদ্ধিমতী, স্মার্ট এবং অনেকটা আমার মতো দেখতে, ঠিক তো তাই না? থমাস তখন বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু এটা মিলল কিভাবে? আমি তো অবাক হয়ে গেলাম। তো এই জিনিসটা থমাসকে খুবই অস্বস্তি দিতে ফেলে এবং স্টিফানির কাছে অনেক বিভ্রান্তিকর লাগে। এবং এখানে উল্লেখ্য স্টিফানিও একই কথা বলে যে আমারও মাঝে মাঝে ভীষণ আসে, যেন মনে হয় আমার পুনর্জন্ম হয়েছে অথবা আগেও আমাদের কোনো জীবন ছিল, কিন্তু তারা ঠিক বোঝে না এই ভীষণগুলো তারা কেন দেখছে, বারবার এই ভীষণগুলো কেন আসছে। তো এদের এই কনভারসেশন শেষ হওয়ার পরে থমাস করে কি অফিসে ফিরে এসে জানতে পারে যে একটা ছেলে গেমিং কোম্পানির বিরুদ্ধে অনেক বড় একটা মামলা করেছে, কপিরাইট মামলা, আর এই কারণে আদালত থেকে কোম্পানি বন্ধ করতে চলেছে এবং পুলিশ সবাইকে বের করে দিচ্ছে, অফিসে তালা লাগানো হচ্ছে। আর ঠিক ওই সময়ে
থমাসের ফোনে একটা মেসেজ আসে, আমি জানি তোমার ভিশন আসছে আর ওই ভিশনটা রিয়েল, তুমি যদি এই সম্পর্কে আরো সত্য জানতে চাও, তোমার অতীত জানতে চাও, তাহলে পায়খানায় এসে আমার সাথে দেখা করো, ভাগ্য বলো পাট খেতে কর নাই। তো যাই হোক, নিও সেখানে টয়লেটে পৌঁছায় আর ওখানে দেখা যায় এজেন্ট হোয়াইট বা মরফিয়াসকে। তো মরফিয়াস বলে, তোমার একটা অতীত ছিল আমি জানি, তোমার ভেতরে অনেক প্রশ্ন জমে রয়েছে, ঠিক আমার ব্লাডারে যেমন পেশাব জমে রয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমার সকল উত্তর দেওয়া সম্ভব নয়। তো এর জন্য আমি প্রথমে পেশাব করব, তারপর আমি তোমাকে বলছি কি করতে হবে। তো মরফিয়াস ব্লাডার খালি করার পরে থমাসকে বলে, এই লাল পিলটা গ্রহণ করো এবং আমার সাথে চলো। কিন্তু থমাস সেই লাল পিল নিতে অস্বীকার করে। কিন্তু এরই মধ্যে ওই গার্ডসরা চলে এসে গুলি চালাতে শুরু করে, মানে আবল তাবল গুলি। আর ওদের কাছ থেকে বাঁচতে মরফিয়াসও পাল্টা গুলি চালায়। আর দূর থেকে এজেন্ট স্মিথ যখন এই দৃশ্য দেখে যে থমাস দৌড়ে পালাচ্ছে, তখন সে বুঝতে পারে থমাসের প্রোগ্রামে আবারও হয়তো কোথাও গ্লিচ হয়ে গিয়েছে এবং সে চিৎকার করে ওঠে, মিস্টার অ্যান্ডারসন, এবং ওর দিকে একের পর এক গুলি চালাতে থাকে। আর তখন থমাসের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে ঘটনা তো একটা কিছু আছে, কারণ আমার বস তো একটা নর্মাল মানুষ, তার কাছে তো পিস্তল থাকার কথা না। তো থমাস এখানে কিছুটা বুঝে ওঠে, কিন্তু তার আগেই তার স্মৃতিগুলো তাকে ওই বিভ্রম থেকে বের করে এবং বাস্তব জীবনে নিয়ে আসে। এবং আমরা দেখতে পাই থমাস তো মূলত এখন অ্যালানের সামনে বসে রয়েছে। আর তখন আমরা অ্যালানকে দেখতে পাই আর থমাস অ্যালানকে বলে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখানেই বসে রয়েছি, কিন্তু 1 মিনিট আগেও আমি যে ভিশনে দেখেছি সেটা আমি এক্সপ্লেন করতে পারছি না। অ্যালান বলে, হ্যাঁ তোমার বস তোমার উপর গুলি চালিয়েছিল এবং কেউ তোমার কাছে এসেছিল, বলেছিল আমার নাম মরফিয়াস এবং তোমার বস মিস্টার অ্যান্ডারসন বলে তোমার উপর গুলি চালিয়েছে। থমাস তখন বলে, এসব কথা আপনি জানেন কিভাবে? তখন অ্যালান বলে, তুমি এসব কথা আমাকে 10-12-এরও বেশি বলেছো এবং প্রতিবারই একই গল্প বলেছো, আর এই সবকিছু তোমার মস্তিষ্কের সৃষ্টি এবং তুমি শুধু শুধু ইলিউশনের মধ্যে হারিয়ে যাচ্ছ। আর তোমার বাস্তব জগৎ এটাই, সেটা না যে জগৎ তুমি কল্পনা করছো। আর তুমি কি তোমার নীল ঔষধগুলো খাওয়া শুরু করেছো? থমাস তখন বলে, আমার মনে এখনো হাজারো প্রশ্ন জমে রয়েছে, কিন্তু হ্যাঁ আমি নিয়মিত ওষুধ খাচ্ছি। তো যাই হোক, এরপর থমাস যখন চলে আসছিল তখন ওই অ্যানালিস্ট অ্যালান থমাসকে বলে, তোমার মস্তিষ্ককে তুমি একটু বেশি সময় দাও। তো এরপর থমাস করে কি একটা উঁচু বিল্ডিং এর ছাদে যায় এবং এক বোতল মদ খেতে খেতে দাঁড়িয়ে ভাবে, যদি আমি এখান থেকে লাভ দেই তাহলে মনে হয় আমি উঠতে পারবো। বাট ঠিক তখনই সেখানে বাগস নামের একটা মেয়ে আসে এবং বলে, থামুন মিস্টার অ্যান্ডারসন, আমি জানি আপনি কি, আর আমি এটাও জানি আপনি কিছু প্রশ্নের উত্তর বহু বছর ধরে খুঁজছেন, আমার সাথে চলুন, আমি আপনাকে সকল প্রশ্নের উত্তর দিব। আর তখনই সে করে কি একটা দরজা খোলে এবং সেখান থেকে ঝলমলে আলো আসে এবং থমাসের সামনে সে দাঁড়ায় মরফিয়াস। আর মরফিয়াস এখানে বলে, দেখো আমি আসল মরফিয়াস নই, আমি তার একটা প্রোটোটাইপ, আমার শরীর তো বহু আগেই মারা গিয়েছে, কিন্তু আমার স্মৃতি এখনো বেঁচে রয়েছে। আর এরপর সে থমাসকে পুরনো স্মৃতিগুলো দেখাতে শুরু করে, মানে আমাদের আগের 3 পর্বের যে মরফিয়াস ছিল সে মারা গিয়েছে, বাট তার মনে করো সেলগুলো এখনো রয়েছে আর কি, স্মৃতি। তো যাই হোক, আমরা 3টা পার্টি যে দেখেছিলাম সেগুলো দেখানো হয় এবং সে বলে, আমরা বর্তমানে যে দুনিয়াতে রয়েছি এটা কোনো বাস্তব দুনিয়া নয়, এটা একটা ভার্চুয়াল দুনিয়া এবং আমাদের আসল শরীর আসল দুনিয়াতে মেশিনের কাছে ক্রায়োজেনিক স্লিপে আটকা পড়ে রয়েছে। আর এই লাল পিলটা খাওয়ার সাথে সাথেই তুমি তোমার সত্যিকারের শরীরে জেগে উঠবে। তো এখন তোমার সিদ্ধান্ত, তুমি বাস্তবতা চাও নাকি এই মিথ্যে দুনিয়াতে বাঁচতে চাও? তো এরপর থমাস করে কি ওই লাল পিলটা খেয়ে ফেলে আর পিল খাওয়ার পরেই তার মাথা ঘুরতে শুরু করে এবং সে আবারও ইলুশনের মধ্যে ঢুকে পড়ে এবং সে আয়নায় তার নিজের পুরো ছায়া দেখতে পায় এবং দেখে যে এই 6ষ্ঠ এবং 7ম ধাপে তার শরীর কতবার রূপ বদলিয়েছে। কিন্তু তখনই সে আবার অ্যানালিস্ট আসে সেই জায়গাতে, অ্যানালিস্টের ভিশন, এবং অ্যানালিস্ট থমাসকে নিজের দিকে টানতে চেষ্টা করে এবং বলে, দেখো তুমি যেখানে রয়েছে এটা বাস্তব নয়, বরং আমি যেখানে রয়েছি ওটাই বাস্তব। কিন্তু নিও বুঝে যায় যে সে থমাস নয়, এটা তার আসল জীবন নয়, তার আসল নাম হচ্ছে নিও। আর এই সত্য উপলব্ধি করার পরে তার পুরো টিম তাকে বাঁচানোর জন্য টানতে থাকে এবং সবাই মিলে একটা টেলিপোর্টেশনের সাহায্যে একটা ট্রেনে উঠে পড়ে। কিন্তু ম্যাট্রিক্সের ভার্চুয়াল জগতের এজেন্ট ওদের পেছনে লেগে যায় এবং এই জায়গাতে আমরা একটা দারুণ ফাইট সিন দেখতে পাই এবং ফাইটটা আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না। আমি আজ এটা হাবরি প্যাসেল পাতে থাকি আর আমার এডিটর পেছনে তোমাদের ফাইটগুলো একটু দেখাক। তো যাই হোক, ওই সময় বাগস তখন নিওকে বলে, তোমাকে একটা কাচের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে এবং বাস্তবতায় জেগে উঠতে হবে। তো এরপর নিও যখন এটা করে দেখা যায় নিও একটা ক্রায়োজেনিক স্লিপে রয়েছে যাকে রিগার অ্যাকশন বাগস বলা হয়। আর সে শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করছিল আর তখনই সেখানে রোবট আসে যেটা অনেকটা বিশাল মাছির মতো এবং রোবটটা তাকে নিয়ে যায় বাস্তব জগতে যেখানে সিড এবং বাক্সের সাথে তার দেখা হয়। আর এটা কিন্তু মেশিনদের রোবট নয়, এটা মানুষদের রোবট ছিল আর কি, মনে করো নিওর দেহটা উদ্ধার করে নিয়ে আসলো এবং প্রথম মুভির মতো আবারও মরফিয়াসের সাথে নিওর দেখা হয়। তবে এবার মরফিয়াস কিন্তু তার আসল শরীরে নয়, একটা ন্যানো পার্টিকেল দিয়ে তৈরি প্রোটোটাইপ শরীরে ছিল। মানে নিওর ব্রেনটা তো মনে করো কোনোভাবে বাঁচানো গিয়েছে, সেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে তার দেহ রয়েছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তো নিও মারা গিয়েছে। তো রিয়েল ওয়ার্ল্ডে নিওর দেহের জন্য একটা ন্যানো পার্টিকেল প্রোটোটাইপ দিয়ে দেহ তৈরি হয়েছে। কিন্তু আমার কথা হলো, যেহেতু ন্যানো পার্টিকেল প্রোটোটাইপ দিয়ে দেহ তৈরি হয়, আগের বডিটাই থাকতো, আগের চেহারাটাই থাকতো। হয়েছে কি, আগের যে মরফিয়াস ছিল তার চেহারা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আগের মরফিয়াসকে ইচ্ছে করে ডিরেক্টররা নেয়নি, মানে একে ইনভাইটই করেনি। আগের মরফিয়াসের বদলে তারা নিয়েছে হচ্ছে বর্তমান যে মরফিয়াস তার নাম হচ্ছে আব্দুল মতিন 2। ওর বাপের নাম ছিল আব্দুল মতিন, ওটা ছিল আব্দুল মতিন 1 আর এটা হচ্ছে আব্দুল মতিন 2। মানে আমি ইচ্ছে করলে আমার ছেলের নাম আলামিন 2 রাখতে পারতাম আর কি। তো যাই হোক, এখানে মরফিয়াস নিওকে আগের সবকিছু মনে করিয়ে দেয় যে কিভাবে মেশিনের রাজত্ব বা এআই রাজত্ব ছড়িয়ে পড়েছে এবং মানুষদেরকে ক্রায়োজেনিক স্লিপে পাঠিয়ে তাদের বায়োকেমিক্যাল এনার্জি শোষণ করছিল এবং মানুষদের যাতে
বেশি বায়োকেমিক্যাল এনার্জি দিতে পারে এবং মানুষের মস্তিষ্কের তরঙ্গ যাতে সচল থাকে এজন্য এই ভার্চুয়াল দুনিয়াটি তৈরি করা হয়েছে। তবে প্রতিটা ম্যাট্রিক্সেই একটা গ্লিচ আসে, মানে প্রতি ভার্সনের ম্যাট্রিক্সে একটা গ্লিচ আসে যার নাম হচ্ছে দা ওয়ান, আর সেই গ্লিচে দা ওয়ান তৈরি হয়, মানে একজন সুপার হিরো তৈরি হয় এবং তার মধ্যে সেই সব শক্তি ওই ভার্চুয়াল দুনিয়ার নিয়ম ভাঙতে পারে যে দুনিয়াতে সবাই বন্দী হয়ে রয়েছে। এবং তুমি ছিলে ম্যাট্রিক্স 6 ভার্সনের দা ওয়ান, কিন্তু তারপর আবারও তুমি আটকা পড়ে যাও এবং আমাদের যারা ছিল সবাই আটকা পড়ে যায় এবং আমাদের সবাইকে ওই ভার্চুয়াল দুনিয়াতে আবার ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু সেখান থেকে এবার তোমাকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। তবে এখন তুমি খুব দুর্বল রয়েছো, তবে তোমাকে খুব দ্রুত আবার স্ট্রং হয়ে উঠতে হবে, আর সেটা ট্রেনিং আমি তোমাকে দেবো। তো এরপর নিউ আর মরফিয়াস আবারও করে কি ভার্চুয়াল ওয়ার্ল্ডে যায় এবং সেখানে কুমফুর ফাইট দেখতে পাই। তো ফাইটের প্রথমে তো মরফিয়াস নিওকে মনে করো যে ডমিনেট করতে থাকে, কিন্তু যখনই নিও তার মস্তিষ্কের পূর্ণ শক্তি ব্যবহার করে তখন সে এমন জোরে একটা হাত দিয়ে করে যে মনে করো পুরো ঘর মরফিয়াস পোশাক পর্যন্ত ছিঁড়ে যায়। আর এরপরের দৃশ্যে আমরা আবারও নিও, বাক্স এবং মরফিয়াসকে ম্যাট্রিক্স জগতে দেখতে পাই এবং তারা চায় ট্রিনিটিকে, যার নাম বর্তমানে হচ্ছে স্টিফেনি, তার সব পূর্ণ স্মৃতি ফিরিয়ে বাস্তব জগতে নিয়ে আসতে। কিন্তু ওই বাড়িতে পৌঁছাতেই এজেন্ট স্মিথ সেখানে হাজির হয় আর সে নিওকে বলে তুমি আমার সঙ্গে চলো, তোমার লাইফের সিদ্ধান্ত আমি নেব। বাট নিও এখানে জানিয়ে দেয় আমি আপনার সঙ্গে যাব না। আর এই জায়গাতে আমরা মরফিয়াস এবং এজেন্ট স্মিথের মধ্যে একটা ভয়ঙ্কর, কিন্তু স্মিথ যখন নিওর উপর অ্যাটাক করবে তখনই মরফিয়াস ফিরায় এবং এরপর মরফিয়াস এবং এজেন্ট স্মিথের মধ্যে লড়াই শুরু হয়। আর এখানে উল্লেখ্য দুজনেই কিন্তু এজেন্ট, একই প্রোগ্রাম, কিন্তু তারপরেও স্মিথ অনেক বেশি শক্তিশালী ছিল আর তাই নিও এই লড়াইতে ঝাঁপিয়ে পড়ে এবং এরপর নিও এবং স্মিথের মধ্যে আমরা একটা মারাত্মক যুদ্ধ দেখতে পাই। নিও তো সমস্ত শক্তি দিয়ে লড়াই তো করে, কিন্তু স্মিথ তো বেশি পাওয়ারফুল। কিন্তু লাস্ট পর্যায়ে নিও তার ভেতর থেকে এত বেশি শক্তি বের করে যে মানে অটোমেটিক্যালি চলে আসে যে আগের সবকিছু এবং স্মিথকে অনেক দূরে ফেলে দেয়। আর তারপর নিও যায় হচ্ছে স্টিফানির কাছে এবং বলে তোমার নাম স্টিফানি নয়, তোমার নাম ট্রিনিটি, আর এই দুনিয়াটাও আসল না, এটা একটা ভার্চুয়াল রিয়েলিটি এবং আমি তোমাকে বাস্তব জগতে নিয়ে যেতে চাই। বাট এই কথা স্টিফেনের কাছে অবাস্তব মনে হয়। তবে তারপরে স্টিফেনি বলে এটা সত্য, আমি মাঝে মাঝে এরকম স্বপ্ন দেখি যেখানে আমাদের কেউ মেরে ফেলতে চাইছে, কিন্তু তাই বলে আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। বাট তখনই এখানে সেই থেরাপিস্ট চলে আসে, আই মিন অ্যালেন, এবং আমরা জানতে পারি এই পুরো ম্যাট্রিক্স জগৎ যেখানে নিও এতদিন আটকে ছিল তার নেপথ্যেই অ্যালেনই ছিল আর কি। সে রেগুলারলি নীল রঙের পিল বারবার নিওকে দিত, যা ছিল হচ্ছে নিওর ভেতরে যে স্মৃতিগুলো আসে সেগুলো দমন করে রাখার উপায়। তো এই নিও সত্য যেন ওকে মারতে যায়, কিন্তু তখন ওই অ্যালেন করে কি সময়কেই ধীর করে দেয় এবং একটা গুলি চালায় ট্রিনিটির দিকে। আর নিও তখন গুলি থামানোর চেষ্টা করে, কিন্তু এত ধীর গতিতে চলে যে সে কিছু করতে পারে না। আর তারপর অ্যালেন নিজেই গুলিটা থামিয়ে দিয়ে বলে দেখো তোমাকে আমি আরেকটা সুযোগ দিতে চাই। তবে তারপরেও সে স্টিফানির কাছে ফিরে যায় এবং পুরনো সকল স্মৃতি মনে করিয়ে দেয়। বাট ততক্ষণে ট্রিনিটির আসল স্বামী চলে আসে এবং সে এসে স্টিফানিকে স্টিফানি বলে ডাকে। বাট এইবার ট্রিনিটি বলে এই নামটা আমার মোটেও ভালো লাগে না। আর এখানে উল্লেখ্য ওর স্বামীও কিন্তু এই এআইদের একটা প্রোগ্রাম যে আর কি রেগুলারলি ট্রিনিটিকে ওই নীল পিল খাওয়াতো যাতে ও সব স্মৃতি ভুলে যায়। তো যাই হোক সে স্বামীকে বলে তোমার এই দেয়া নাম আমার মোটেও ভালো লাগে না। আর এতে আমরা বুঝতে পারি ট্রিনিটির সকল স্মৃতি ফিরে এসেছে। আর এরপর শুরু হয়ে যায় সেখানে ফাইট এবং এই জায়গাতে নিও এবং ট্রিনিটি ভার্সেস গার্ড এবং এজেন্টের একটা সেই লেভেলের ফাইট আমরা দেখতে পাই এবং এরপর তারা করে কি একটা বাইকে করে সেখান থেকে পালিয়ে যায়। বাট হঠাৎ করে সামনে একটা গাড়ি এসে পড়ে, তো নিও তার সর্বশক্তি দিয়ে গাড়িটা উড়িয়ে দেয়, মানে ওই যে ওর যে পাওয়ারটা রয়েছে সাইকিক পাওয়ার। এবং এরপর তারা একটা বিল্ডিং এর ছাদে এসে পৌঁছায় আর সেখানে তাদের হেলিকপ্টার থেকে গুলি করা হয়, কিন্তু নিও তো ছিল দা ওয়ান, তার ছিল হচ্ছে মনে করো সুপার হিরো ক্ষমতা, সে গুলি থামিয়ে দেয়। কিন্তু পরের একটা হেলিকপ্টার থেকে রকেট লঞ্চার করে মর্টাল শেল লঞ্চ করা হয় আর কিন্তু নিও সেটাকে ডস করে হেলিকপ্টারটাকে ফাটিয়ে ফেলে। কিন্তু এরপর আমরা দেখি ট্রিনিটি ওরা শিখে গিয়েছে, মানে ওর ভিতরে গ্লিচ চলে এসেছে, নিওর পাওয়ার পেয়ে গিয়েছে, কিন্তু নিও উঠতে পায় না। আর কিন্তু তখন ট্রিনিটি ওকে সাহায্য করে এবং দুজনেই নিরাপদে নিচে নামে এবং সোজা পৌঁছায় হচ্ছে অ্যালেনের কাছে। তো অ্যালেন তো ওদের দুজনকে দেখে অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল, ওরা এখনো বেঁচে রয়েছে। বাট তখনই সবার আগে ট্রিনিটি করে কি অ্যালেনের মুখ ভেঙে দেয় আর তারপর আবার জোড়া লাগায়, আবার গলা কাটে, আবার জোড়া লাগায়। মানে এখানে বুঝতেই পারছো ট্রিনিটি এবার দা গড বা সুজেন ওয়ান হয়ে গিয়েছে এই ভার্চুয়াল জগতের। ও যাইছে তাই করতে পারে, ও বুঝতে পেরেছে যে পুরো আর একটা কোডিং এর খেলাই সবকিছু ফেক। অ্যানালিস্ট বা ওই অ্যালেন তো অবাক হয়ে যায় এবং সে বলে তার মানে তোমাদেরকেই বেছে নেওয়া হয়েছে এই ভার্চুয়াল জগতের জন্য, তার মানে এইবার এই সপ্তম ভার্সনে তুমি হচ্ছে দা চুজেন ওয়ান। কিন্তু এবার আমি তোমাকে একটা ভিন্ন প্রস্তাব দিচ্ছি, তুমি কি আমার সঙ্গে কাজ করবে? বা ট্রিনিটি তখন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং দেখা যায় এরপর নিও আকাশে উঠতে পারছে, ট্রিনিটি উঠতে পারছে এবং দুজন একসাথে আকাশে উড়ে যায়। তার মানে গত 6 বার একজন সুজেন ওয়ান হয়েছিল, বাট এবার হয়েছে 2 জন সুজেন ওয়ান এবং এবার তারা দুজন মিলে প্রস্তুত হয়ে যায় এই ভার্চুয়াল জগৎকে ধ্বংস করার জন্য, যাতে রিয়েল ওয়ার্ল্ডের সকল মানুষ জীবিত হয়ে যায় এবং সকল মানুষকে বাঁচাতে পারে। তো এরই সাথেই ম্যাট্রিক্সের 4 নম্বর সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক এখানে আমি একটা কথাই বলবো, প্রথম 3টা কনসেপ্ট যেভাবে এগিয়েছিল ভালো লাগছিল, বাট চতুর্থ কনসেপ্টে এসে তারা পুরো আগের 3টা সিনেমায় নষ্ট করে দিয়েছে। অন্তত আমার কাছে এরকমই মনে হচ্ছে, আগের 3টা সিনেমা নষ্ট করে দিয়েছে মূলত। তো যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে সিনেমাটি কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি বিদায় নিচ্ছি। আর একটা ব্যাপার, আমি সম্ভবত একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবো একবারে শূন্য থেকে, মানে একবারে 0 সাবস্ক্রাইবার থেকে, কারণ আমাদের সবগুলো চ্যানেল হলো পুরনো হয়ে গিয়েছে। আর চ্যানেল পুরনো হলো হয় কি তোমার ওই চ্যানেল আর ইউটিউব থেকে রেকমেন্ডেশনে পাঠায় না, তার উপর আমাদের সবগুলো চ্যানেলে মনে করে পর্যন্ত
পর্যন্ত রেগুলারলি একটা না একটা স্ট্রাইক থাকেই। তো এই কারণে আরো বেশি রিস্ক কমে গিয়েছে। আর এই কারণে আমরা চেষ্টা করছি যে নতুন একটা চ্যানেল আমরা ক্রিয়েট করব, একবারে ফ্রেশ চ্যানেল ক্রিয়েট করব এবং এই চ্যানেলগুলোকে আমরা আস্তে আস্তে রিপ্লেস করে ফেলবো। ওইসব চ্যানেলে যদি আস্তে আস্তে এরকম ভিউ হয়, রিপ্লেস করা ছাড়া উপায় নেই, কারণ এইসব চ্যানেল আর কখনোই রিচ আসবে না। তুমি দেখো অনেক লো কোয়ালিটিরও কিন্তু এক্সপ্লেন ভিডিও অনেক বেশি ভিউ পায়। ওগুলো হচ্ছে কি ইউটিউব থেকে সাধারণত তোমার ওই সাজেশনে পাঠিয়ে দেয় নতুন চ্যানেলগুলো, কিন্তু পুরোনো চ্যানেলগুলোর সাথে ইউটিউব করে কি মনে করো বিমাতা সুলভ আচরণ বেশি করে। তবে শুধুমাত্র ইউটিউবেরও দোষ নয়, আমাদের অডিয়েন্স ছিল অনেক পুরনো অডিয়েন্স, তারা অনেকে ব্যস্ত হয়ে গিয়েছে, তার উপর আমাদের আগের মতো এরকম কন্টেন্টও ভালো আসছে না, এটাও একটা রিজন রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক ভয়েস শুনতে শুনতে, একই পার্সনের জিনিস শুনতে শুনতে আর নতুনত্ব কি থাকে, নতুন আর কিছু তো নাই, তোমরাও বিরক্ত হয়ে গেছো। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো তোমরা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।